গত 2-3 দিন ধরে বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে আলোচ্য বিষয় হচ্ছে 2023 বিশ্বকাপের তদন্ত রিপোর্ট। এটাকে অনেকে বলতেছেন যে বাংলাদেশের 2023-এর শ্বেতপত্র, ক্রিকেটের শ্বেতপত্র। না, অত গুরুত্বপূর্ণ বা অত সত্যিকারের ফাইন্ডিং ওয়ালা জিনিস আমার মনে হয় না এই জিনিসটাকে। এটা অ্যাটলাস্ট আমার হাতেও এসে পৌঁছাইছে। আর আমার হাতে যখন আসছে আমি মোটামুটি কনফার্ম আপনারা যারা ক্রিকেট ফলো করেন তাদের সবার কাছে এখন অলরেডি এই জিনিস আছে। ফলে এটাকে এখন আর সিক্রেট ডকুমেন্ট বলা যায় না। প্রথম দিন সিক্রেট ডকুমেন্ট ছিল, এখন আর সেটা নাই। এটা সব মিডিয়ার কাছে আছে, সবার কাছে আছে। ফলে আমি নতুন কিছু তো এখান থেকে বলতে পারবো না। আমি যেটা করতে পারবো সেটা হচ্ছে যে আমি পুরো জিনিসটা একটু মন দিয়ে পড়ছি, খুব মন দিয়ে পড়ছি। পড়ার পরে আমি দেখছি যে বেসিক্যালি বেশ কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট আসছে এখানে। কিছু পয়েন্ট হচ্ছে আসলে সার্বজনীন, মানে সর্বকালীন। এই ঘটনাগুলো আমাদের ক্রিকেটে ঘটে আসতেছে অনেকদিন ধরে এবং এখনো আমার ধারণা খুব সিভিয়ারলি ঘটতেছে। এই পয়েন্টগুলো যে অ্যাড্রেস করা হয়েছে এই জন্য আমি এই তদন্ত কমিটিকে একটা ধন্যবাদ জানাই। একই সঙ্গে ওই নির্দিষ্ট টুর্নামেন্টকে কেন্দ্র করে সাকিব তামিম হাতুর সিং এই ট্রায়াঙ্গল নিয়ে প্রচুর 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 কথা আছে এই রিপোর্টে। এবং এই জায়গাগুলোতে খুব দড়ি মাছ না ছুঁই পানি একটা স্টাইলে তদন্ত রিপোর্ট শেষ করা হয়েছে। তো আমি আসলে দুটো অংশ নিয়ে আলোচনা করতে চাই। প্রথমত আলোচনা করব যেগুলো সার্বজনীন পয়েন্ট, যেগুলো আমাদের ক্রিকেটের অনেক কালের সমস্যা, বেশ কিছুদিন ধরে এটা বাড়তেছে গত 2-3 বছর ধরে এবং এখন একটা চরম আকার ধারণ করছে। এই 2023 সালের রিপোর্টটাকে আমরা যদি আসলে শ্বেতপত্র হিসাবে নেই এই প্রথম অংশের জন্য, তাহলে এই বোর্ডেরও এই রিপোর্ট থেকে অনেক কিছু গ্রহণ করার আছে। আর দ্বিতীয় অংশ, যে অংশটা যে বললাম যে লাভ ট্রায়াঙ্গেল সাকিব তামিম হাতুরু সিং এই অংশটা নিয়ে একটু কথা বলতে চাই যে এটা কেন ঘটলো। একদমই এই তদন্ত কমিটি সেটা খোঁজার চেষ্টা করে নাই যে এই ঘটনাগুলো কেন ঘটলো এবং এইটার প্রতিক্রিয়ায় এই তদন্ত রিপোর্ট দেখে বোর্ড আসলে কি সিদ্ধান্ত নিছিল এবং এই ঘটনাগুলোর পেছনে যে একজন মানুষ আছেন তার নাম টোটাল রিপোর্টে আসে নাই। সেই জিনিসগুলো আজকে একটু কথা বলতে চাই। প্রথমত আপনাদের একটা জিনিস আমি আমার জায়গাটা ক্লিয়ার করতে চাই, এই তদন্ত রিপোর্টকে খুব ফেয়ার মানে শ্বেতপত্র টাইপের একটা দারুণ জিনিস মানে একটা দলিল আমি মনে করি না। কারণ এই যে তদন্ত কমিটি, এখানে এনায়েত সিরাজ চেয়ারম্যান ছিলেন, আকরাম ভাই আর মাহবুব ভাই, মানে আমি তিনজনের কাউরে ছোটও করতেছি না বড়ও করতেছি না। তাদের পক্ষে পাপন ভাইয়ের বোর্ডে বসে পাপন ভাই খুব বেশি বিব্রত হন এরকম একটা তদন্ত রিপোর্ট দেওয়া খুব সহজ কাজ ছিল না। তারপরে তারা যতটুকু করছেন ওই যে বললাম সেজন্য আমি তাদের ধন্যবাদ দিই। কারণ তারা আসলে জানতেন যে রুটটা কোথায়, কেন এগুলো ঘটতেছে এবং ওইগুলোর সঙ্গে রাষ্ট্রেরও ইনভলভমেন্ট ছিল, দেশের সর্বোচ্চ পদাধিকারী মানুষ প্রধানমন্ত্রী তার ইনভলভমেন্ট ছিল। এসব ঘটনার রুট খুঁজতে গেলে তো সে পর্যন্ত চলে যাবে ঘটনা। ফলে সেই সাহস তারা দেখান নাই এবং এখানে অনেক কিছু তারা বিটুইন দ্য লাইন বলার চেষ্টা করছেন, মানে সোজাসুজি বলার সাহস পান নাই। তারপরেও এই রিপোর্ট কিন্তু প্রকাশ্যে আসে নাই। আমাদের এই রিপোর্ট আসলে গোপন ভাবে মিডিয়া পাইছে, সেখান থেকে জানতে হয়েছে। তো মিডিয়া এখান থেকে ছিন্ন বিচ্ছিন্ন অংশ নিয়ে নিউজ করতেছে, মূলত সবাই সেন্সেশন করতেছে যে সাকিব তামিমের নামে কি বলছে। আমার কাছে বরং এইটা এই রিপোর্টের সবচেয়ে অগুরুত্বপূর্ণ অংশ মনে হয়েছে, যেটা নিয়ে সেন্সেশন ক্রিয়েট করার চেষ্টা চলতেছে যে সাকিব তামিমরে নিয়ে কি বলছে কি যায় আসে। সাকিব তো তামিম নিয়ে খারাপ বলবেই, এটাই তো স্বাভাবিক। আমরা কি আশা করছিলাম সাকিব বলবে যে তামিম খুব কোঅপারেট করছে আমার পুরো বিশ্বকাপ, প্রতিদিন সকালে উঠে ফোন দিচ্ছে, দিয়ে চেষ্টা করছে টিম যাতে ভালো করে। সাকিব এটা বলবে? বলবে না জীবনে, ওদের পারস্পরিক সেই সম্পর্ক তো আর নাই। ফলে আমরা আসলে রিপোর্টার প্রথমে যে অংশটা, যেটাকে আমি বললাম সার্বজনীন অংশ, সেই অংশটা নিয়ে একটু আলাপ করি। এখানে আমি 6টা পয়েন্ট খুঁজে পাইছি, যে 6টা পয়েন্টকে আমি বলতেছি যে গত বেশ কিছু কাল ধরে, বা আপনি যদি আর একটু নিষ্ঠুর হন তাহলে বলতে পারেন বাংলাদেশের ক্রিকেটের আদি যুগ থেকে এই সমস্যাটা আছে। এই সমস্যাগুলো অ্যাড্রেস করা অনেক আগেই দরকার ছিল, এখনো এটা করা হয়নি। আমি একটা একটা করে পয়েন্টগুলো বলি। প্রথমত হচ্ছে এই তদন্ত কমিটি এই খেলোয়াড়দের যে ইন্টারভিউ নিয়েছেন ওই 2023 বিশ্বকাপের, ওনারা তরুণ খেলোয়াড়দের সঙ্গে কথোপকথন করতে গিয়ে দেখছেন যে প্রত্যেক খেলোয়াড় মারাত্মক আতঙ্ক নিয়ে এই টুর্নামেন্টটা খেলছে। কি আতঙ্ক? একটা হচ্ছে টিমে জায়গা হারানোর আতঙ্ক, আর একটা হচ্ছে কটু কথার আতঙ্ক। এবং এই দুটো আতঙ্ক তাদেরকে এক ধরনের ব্যর্থতার ভয়ে ঠেলে দিছে, মানে যদি ফেল করি তাহলে টিমে জায়গা হারাবো এবং বাজে কথা শুনবো। এই যে প্যানিক, এই আতঙ্ক নিয়ে পৃথিবীতে আর যাই হোক খেলাধুলা হয় না।
আপনি স্বয়ং লিওনেল মেসির কাঁধেও যদি এই বন্দুকটা ঠেকায় দেন, বা পৃথিবীর সবচেয়ে দৃঢ়চেতা অ্যাথলেট হিসাবে আমি রোনালদোকে চিহ্নিত করি, রোনালদোর কাঁধেও যদি এই বন্দুকটা ঠেকায় দেন যে বাবা তুমি পারফর্ম না করতে পারলে তুমি শেষ, তুমি জায়গা হারাবা এবং তোমার লোকজন আজে বাজে কথা বলবে। বাইরের লোকজন তো বলবে, সেটা আলাদা কথা, ম্যানেজমেন্ট থেকে আজে বাজে কথা বলা হবে, পারফর্ম করতে পারবে না। রোনালদো মেসিও পারফর্ম করতে পারবে না। সেখানে আমাদের এরা, আমি যখন এদের বাচ্চা বলি আপনারা বলেন যে এরা তো বাচ্চা নাই। আরে ভাই, আমি তো বুড়ো মানুষ, আমার তুলনায় তো এরা বাচ্চা। আর আসলেই ওখানে যারা খেলছিল নাইম টাইম, এরা ওই সময় তো আসলেই বাচ্চা। ফলে এইরকম একটা আতঙ্ক নিয়ে আসলে খেলা যায় না, এবং এটা কিন্তু আজকের ব্যাপার না। এইটা আমি যতদিন ধরে বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট টিম ফলো করতেছি, এটা বাংলাদেশের মোটামুটি কমন একটা টেন্ডেন্সি। শুধু আমি বলবো 2005 থেকে 2007 এই বছর 2-3-এর একটা গ্যাপ, যে সময় সুমন ভাই, হাবিবুল বাশার সুমন এই আতঙ্ক থেকে জুনিয়রদের মুক্তি দিতে পারছিল। সে বলতে পারছিল যে তোরা এই টিমের মেম্বার, তোরা যাই পারফর্ম করিস, তোরা খেলবি, যাই হয়ে যাক না কেন তোদেরকেও বকবে না। এই যে নিশ্চয়তা সুমন ভাই দিতে পারছিল, এর আগে পরে কোনোদিন ইভেন মাশরাফির টিমেও অন্তত 2-3 জন খেলোয়াড় ছিল যারা আতঙ্ক নিয়ে থাকতো। এটা আজকে আমি বললাম, মাশরাফিকে আমরা ফাদার ফিগার হিসাবে দেখাই, মাশরাফির টিমেও কয়েকজন ভয়ে থাকতো। তারা মনে করতো আমরা মাশরাফি ভাইয়ের ঠিক গুড লিস্টে নাই, গুড বুকে নাই, ফলে আমরা যে কোনো সময় বিপদে পড়ে যেতে পারি। ফলে এই কালচারের বাইরে আমরা বেশিরভাগ সময় বেরোতে পারি নাই, এবং এটা একটা দেশের স্পোর্টসকে শেষ করে দেওয়ার জন্য যথেষ্ট যে একটা ম্যানেজমেন্ট অলওয়েজ, আপনি বন্দুক নিয়ে ঘুরতেছেন, আপনার খেলোয়াড়রা কিভাবে পারফর্ম করবে? বন্দুকের সামনে পারফর্ম করা যায় না, তাহলে উত্তর কোরিয়া হতো পৃথিবীর সব স্পোর্টসে 1 নম্বর দল, কারণ ওদের চেয়ে বেশি বন্দুক তো খেলোয়াড়দের আর কেউ দেখায় না, এটা হয় না। ফলে এই জায়গাটা আমাদের খুব দ্রুত একটা মিনিমাইজ করা দরকার, খুব দ্রুত মিনিমাইজ করা দরকার। আমি বলতেছি না যে কোচ, ক্যাপ্টেন, ম্যানেজমেন্টকে ওদের একদম বন্ধু হয়ে যেতে হবে, ওরা একসঙ্গে বসে বিড়ি খাবে, একসঙ্গে বসে যাচ্ছে তাই করবে, তা না, কিন্তু ওই ভয়টা ওদের ভেতর থেকে বের করা দরকার। এই ছেলে পেলেগুলোকে নিশ্চিত করা দরকার যে তোমরা বেস্ট, তোমরা এই দেশের সেরা বলেই খেলতেছো। এখন তোমরা তো নিশ্চয়ই শেরওয়ান, সচিন টেন্ডুলকার না, সেটা কপাল গুনে আমরা এখনো পাই নাই, নিশ্চয়ই পাবো, বা তোমরাও হইতে পারো একদিন। কিন্তু এখন তোমরা যা আছো এটা নিয়েই তোমরা দেশের বেস্ট, ফলে তোমাদেরকে মন্দ বলবে না, তোমরা যা পারো সেটাই মাঠে করো। এই অ্যাসিওরটা তাদের করা জরুরি, এটা একটা সার্বজনীন ব্যাপার, এবং আমি তদন্ত কমিটির খুব ধন্যবাদ দেই, এরকম একটা মৌলিক ব্যাপার তারা তুলে আনছেন এই তদন্ত রিপোর্টে। সেকেন্ড হচ্ছে একাদশ এবং ব্যাটিং অর্ডার, এই দুটো নিয়ে যে যাচ্ছে তাই কাণ্ড করা হয়েছে, এটা রিপোর্টে দফায় দফায় আসছে, বিভিন্ন জায়গায় আসছে। একমাত্র জালাল ভাই দেখলাম, জালাল ভাই যে সাক্ষীর অংশটা ওখানে রিপোর্টে দেওয়া হয়েছে, জালাল ভাই দেখলাম এসব অস্বীকার করছে। সে বলছে না, যে ব্যাটিং অর্ডারে সাফল্য হয়েছে ওতে সবাই খুশি ছিল, যে বারবার 11 চেঞ্জ করা হয়েছে ওইটাতেও সবাই খুশি হয়েছিল, সবাই আগে থেকে জানতো। জালাল ভাই ইজ জালাল ভাই। ফলে জালাল ভাই যতই টিমের সঙ্গে থাক, জালাল ভাইয়ের এই সাক্ষীরে তদন্ত কমিটিও পাত্তা দেয় নাই। তদন্ত কমিটিও তাদের ফাইন্ডিংসে লিখছে, এবং সেখানে মূলত হাবিবুল বাশার সুমনের সাক্ষীটারে তারা গুরুত্বপূর্ণ মনে করছে। নির্বাচক হাবিবুল বাশার সুমন তিনি পরিষ্কার করে বলছেন যে এই যে বারবার একাদশ পরিবর্তন, প্রয়োজনে অপ্রয়োজনে একাদশ পরিবর্তন, এই জিনিসটা ভালো প্রভাব ফেলে নাই। দ্বিতীয় কথা হচ্ছে ব্যাটিং অর্ডারে প্রচুর সাফল করা হয়েছে, এবং দুটো ব্যাপারই খেলোয়াড়দেরকে যথাবিহিত ভাবে অবহিত করা হয় নাই। মানে একটা ম্যাচের কথা ওখানে উল্লেখই করা হয়েছে, যেখানে আগের দিন সন্ধ্যায় সকল খেলোয়াড়কে জানা দেওয়া হয়েছে যে দিস ইজ 11, তুমি খেলতেছো, তুমি খেলতেছো না। পরদিন মাঠে গিয়ে টসের আগে সেই 11 বদলায় ফেলা হয়েছে। কার কথা বদলায় ফেলা হয়েছে, কি কথা বদলায় ফেলা হয়েছে, সেটা আমরা জানি না, এই তদন্ত রিপোর্টে সেটা নাই, কিন্তু বদলায় ফেলা হয়েছে। যারা বাদ পড়ছে আপনি চিন্তা করেন তাদের অবস্থাটা, এরা মোরালি কোথায় গেছে? এদের পক্ষে আর জীবনে ভালো ক্রিকেট খেলা সম্ভব? বা যে 2-3 জন ঢুকছে তাদের কথা চিন্তা করেন, তাদের প্রস্তুতিটা কোন লেভেলে ছিল? তারা আগের দিন সন্ধ্যা থেকে জানে যে আমার কালকে সারাদিন পানি নিয়ে দৌড়াইতে হবে, সেখানে তাকে হুট করে ন্যাশনাল টিমে 11-এ খেলতে হচ্ছে একটা বিশ্বকাপের ম্যাচে। কি ধরনের ফাতরামো হয়েছে? এই জিনিসগুলো প্রবল অন্যায়, এবং অলমোস্ট প্রতিটা ম্যাচে খেলোয়াড়রা মার্জিনাল টাইম আগে, মানে কখনো টসের আগে, কখনো ভোরবেলা বাসে ওঠার আগে এরা জানতে পারছে কে কে 11-এ আছে। ব্যাটিং অর্ডার নিয়ে বেশিরভাগ ক্ষেত্রে, হ্যাঁ, ব্যাটিং অর্ডার তো সলিড রাখা যায় না, মানে আপনি এটা ফিক্সড খুব বেশি রাখতে পারবেন না। ওয়ান ডেতে বিশেষত বা লিমিটেড ওভার ক্রিকেটে এটা সফল করতে হয় কিছুটা প্রয়োজনের সাথে, কিন্তু যে হারে সফল হয়েছে, আজকে রাম ওপেন করতেছে, কালকে শ্যাম ওপেন করতেছে, পরশুদিন রহিম বোলিং ওপেন করতেছে, এটা তো যাচ্ছে তাই হয়েছে 2023-এ। সেই জিনিসটা যে খেলোয়াড়দেরকে একটা করা হচ্ছে সাফল, এখানে উদাহরণ হিসাবে রিয়াদের প্রসঙ্গ আনা হয়েছে, এবং বলা হয়েছে যে রিয়াদ এটা ওয়েল অ্যাওয়ার্ড ছিলেন, কিন্তু রিপোর্ট পরিষ্কার ইঙ্গিত দিচ্ছে যে বাকিরা অ্যাওয়ার্ড ছিল না।
বেশিরভাগ খেলোয়াড়ই অ্যাওয়ার ছিল না যে এই ম্যাচে তার রোলটা কি হতে যাচ্ছে। যে কোনো ম্যাচে ফুটবল বলেন ক্রিকেট বলেন টিম গেমের রোলটা জানা খুব জরুরি। অনেক খেলোয়াড়ই তো অলরাউন্ডার থাকে, এরকম বিশ্বে বহু খেলোয়াড় আছে ফুটবলেও যারা স্ট্রাইকার থেকে শুরু করে আপনার ডিফেন্সিভ মিডফিল্ড পর্যন্ত খেলতে পারে, কিন্তু সে জানবে না যে পরদিন ম্যাচে তার রোলটা কি হবে, সে কি উইংয়ে খেলবে নাকি উইং ব্যাক হিসাবে খেলবে, কিছু একটা তো জেনে যাইতে হবে মাঠে। খেলা চলা অবস্থায় যদি বারবার সুইচ হয়, হ্যাঁ ফরমেশনে তো চেঞ্জ হবে, মাঠে খেলা চলা অবস্থায় সুইচ হবে, কিন্তু সেটা মিনিমাম একটা রেসপন্সিবিলিটিটা বুঝে তো মাঠে যাইতে হবে। এই জিনিসটাও বাংলাদেশের ক্রিকেটের ক্লাসিক একটা সমস্যা, এই যে খেলোয়াড়দের টিম সম্পর্কে সচেতন না রাখা। মানে আমাদের এমনও গল্প আমি জানি, মানে এটা একবার পাকিস্তান ট্যুরে করছিল, একজন খুবই সিনিয়র ইনফর্ম খেলোয়াড়কে, তিনি এখন বোর্ডে আছেন, তাকে খেলার দিন সকালে জানানো হয়েছিল যে সে 11-এ নাই, মানে টসের একটু আগে। এইটা সাধারণত পৃথিবী জুড়ে প্র্যাকটিস হচ্ছে যে আগের রাতে মিনিমাম, যদি সিনিয়র হয় এবং সাবেক ক্যাপ্টেন হয়, তাকে আগের রাতে মিনিমাম কোচ বা ক্যাপ্টেন নিজে সরাসরি গিয়ে, ফোনেও না, সরাসরি গিয়ে জানায় যে ভাইয়া আপনি এই কারণে আগামী ম্যাচে থাকতেছেন না, এটা জাস্ট টিম কম্বিনেশনের ব্যাপার। তো আমাদের এটা যে পুরনো কালচার, আমরা এই ভদ্রতার ধার ধারি না এবং খেলোয়াড়দের মানসিকভাবে প্রস্তুত রাখি না, সেইটা অনেক দিন ধরে চলে আসতেছে। এইরকম একটা ফাইন জিনিস অ্যাড্রেস হয়েছে এবং সেই জিনিসটা আমি যতদূর জানি এখনো চলতেছে, এখনো খেলোয়াড়রা জানে না পরদিন তার কি কাজ। পরদিন কি তার কাজ পানি টানা, নাকি ওপেন করা, নাকি লোয়ার অর্ডারে ব্যাট করা, কিচ্ছু জানে না। সকালবেলায় মাঠে গেলে তার জানানো হয়, সে অ্যাকচুয়ালি টিম শিট দেখে জানতে পারে। আপনি জানেন আমাদের দেশের বহু খেলোয়াড় সে পরের সিরিজে স্কোয়াডে থাকতেছে না, এই জিনিসটা পত্রিকার মাধ্যমে জানে, তাকে টিম জানানোর প্রয়োজন বোধ করে না। টিম ঘোষণা হয়ে যাচ্ছে, সে দলের হয়তো গত 1 বছর ধরে নিয়মিত মেম্বার, তাকে তো একটু ভদ্রতা করে নির্বাচকরা জানাবে যে তুমি পরের স্কোয়াডে নাই, সে জানে ওইটা পত্রিকা পড়ে। মানে এই দেশটা কতটা ভদ্রতাহীন এবং কতটা প্রসেসহীন একটা অবস্থায় চলতেছে, তার আদর্শ উদাহরণ হচ্ছে এই রিপোর্টের এই অংশগুলো। এর পরের পয়েন্ট হচ্ছে খেলোয়াড়দের হোম সিকনেস এবং ফ্যাটিগ। এটা আমি খুব বিস্মিত হয়েছি, খুবই বিস্মিত হয়েছি। এইটা তো আমাদের ক্লাসিক বৈশিষ্ট্য না, এইটা কেন হলো এটা নিয়ে আসলে আলাদা করে ভাবার দরকার। এবং সেখানে আমার একটা ব্যাখ্যা আছে, এটা মাত্র 46 দিনের একটা ট্যুর ছিল, আমরা তো এর চেয়ে বড় ট্যুর করছি। আর ইন্ডিয়া তো বা ইন্ডিয়ার বেশিরভাগ জায়গার সঙ্গে কালচারালি আমাদের ম্যাচ করে, ওখানে পরিচিত লোকজন অনেক, আমাদের পরিচিত না থাকতে পারে, আমাদের ক্রিকেটারদের পরিচিত লোকজনই বেশি। এই 46 দিনে এরা এত মানসিক অবসাদগ্রস্ত হয়ে গেল, এটা কারণ কি? আমার একটা পার্সোনাল ব্যাখ্যা, এটা আমি জানি না, কারোর সঙ্গে আলাপ করি নাই, আমার একটা পার্সোনাল ব্যাখ্যা হচ্ছে যে টিম বন্ডিং যখন কম থাকে, যদিও এই রিপোর্টে বারবার বলা হয়েছে টিম বন্ডিং ভালো ছিল, আই বিলিভ যে টিম বন্ডিং ছিল না, এবং আমাদের টিমে অনেকদিন ধরে টিম বন্ডিংটাই নাই। টিম বন্ডিং ভালো থাকলে যেটা হয় যে আপনি ফ্যাটিগে ভুগবেন না, মানসিক অবসাদে ভুগবেন না, আপনার বারবার ফ্যামিলির কথা মনে পড়বে না। আপনি 3 মাসের সফরও যদি করেন, তাহলে আপনি মনে হবে আপনি তো ফ্যামিলির সঙ্গেই আছেন, অ্যাকচুয়ালি তো ফ্যামিলির সঙ্গেই আছেন। কারণ আপনি ফ্যামিলির সঙ্গে বাসায় থাকলেও বা দেশে থাকলেও বা কতটুকু সময় কাটান, তার চেয়ে বেশি এদের সঙ্গে সময় কাটান না। তো তাদের সঙ্গে আপনি 1.5 মাস 2 মাসের একটা ট্যুরে বাইরে আসেন, এটা এমন কি ম্যাটার করে? কিছুটা তো অবসাদ হয়, কিন্তু সেই অবসাদ এত তীব্র লেভেলে যে রিপোর্টে বলা হচ্ছে যে শেষ সফরের শেষ দিকে এসে তাদের শরীর চলতেছিল না অবসাদের কারণে, মানসিক অবসাদের কারণে। এর কারণ হচ্ছে তারা পরস্পরের সঙ্গে এনজয় করতেছিল না। ওই যে আগে যে পয়েন্টগুলো আসছে, ভয়, আতঙ্ক, অনিশ্চয়তা, এই জিনিসগুলো মিলায় তারা একজন আরেকজনের সঙ্গে কমফোর্ট ফিল করতেছিল না। এই জিনিসটা আবার সেই সুমন ভাইয়ের টিমের কথা বলি, আপনি যদি 2005-6-7 টিমের কথা ভাবেন, আমি এই টিম তো বড় বড় ট্যুর করছে, এই টিম বিশ্বকাপ খেলতে গিয়ে ওয়েস্ট ইন্ডিজে বোধহয় 2 মাস কাটায় আসে, ওই কারোর ভেতর তো সে অবসাদ হয় নাই, না হওয়ার কারণ কি? ওরা তো ঢাকায় থাকলেও খুব একটা বাসায় যেত না, বেশিরভাগ সময় সুমন ভাইয়ের বাসা বা অমুক একটা বাসা, এই 25-26 জন মিলে সারাদিন আড্ডা দিচ্ছে, সারাদিন গল্প করতেছে। মানে শুধু যে ওরা প্র্যাকটিসে মিরপুর স্টেডিয়ামে 6-7 ঘন্টা একসঙ্গে কাটাচ্ছে তা না, 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টায় তারা একজন আরেকজনের সঙ্গে কাটাচ্ছে, একজন আরেকজনের সঙ্গে খুনসুটি করতেছে, মারামারি করতেছে, সিরিয়াসলি মন কালাকালি হচ্ছে, কথা বন্ধ হয়ে যাচ্ছে, আবার সুমন ভাই কানে ধরে 2 লিটার মিটায় দিচ্ছে। মানে এই যে পরস্পর সঙ্গটা এনজয় করা, বরং খানিকক্ষণের জন্য কেউ যদি না থাকতো ওই টিমের গ্রুপটার মধ্যে, যেমন রানা ছিল না ওই বিশ্বকাপে, এটা যে ওরা কি মন খারাপ নিয়ে গেছিল ওয়েস্ট ইন্ডিজে রানা মারা যাওয়ার আগেই, আর রানা ওদের টিমের পার্ট অ্যান্ড পার্সেল ছিল না, ফলে ওরা কারো মিসও করতে চাইতো না। আবার যারা থাকতো একজন আরেকজনের জান দিয়ে ভালোবাসতো, ফলে ওই ফ্যাটিক কাজ করতো না,
ওই যে হোম সিকনেস, ওই যে বাসার জন্য মন খারাপ হওয়া, ওগুলো সময় কই, মজা করতে করতে সময় চলে যায়। সেই জিনিসটা কই, সেই জিনিসটা কই আপনার টিমের মধ্যে? একজন খেলোয়াড় কেন আর একজন খেলোয়াড়কে ওই পরিমাণে কমফোর্টে নিবে না, ওই পরিমাণে আস্থায় নিবে না? আজকে দেখেন, আমি নিন্দা করতেছি না, আজকে টিমটা খারাপ রেজাল্ট করে দেশে আসছে, দেশে আসার পরে এরা কেউ কি আর একটা মিনিট আরেকজন খেলোয়াড়ের সঙ্গে থাকছে? এই ফ্লাইটেও আমার ধারণা কেউ কারোর সঙ্গে কথা বলতে বলতে আসে নাই, কেউ কারোর সঙ্গে কথাও বলে না ঠিক মতো করে। আমি টুকটাক যা বুঝি শুনি, এদের বন্ডিং লেভেল খুব পুয়ার, খুব পুয়ার হয়ে গেছে। ঢাকায় নামছে, সবাই যার যার বাড়িতে চলে গেছে। হ্যাঁ, সামনে কোরবানির ঈদ, মানে এই যে কোরবানির ঈদ গেল, ফলে বাড়িতে তো দ্রুত যেতেই হবে। কিন্তু এদেরকে কখনো শুনি না আমরা যে বোর্ডের আয়োজন বা কোচের আহ্বান ছাড়া নিজেরা নিজেরা একটা গেট টুগেদার করতেছে, কোথাও একটু বসে মজা করতেছে বা কিছু একটা আয়োজন করতেছে। কিছু শুনি না তো, কিচ্ছু শুনি না। কারণ এদের মধ্যে সে বন্ডিংটা নাই। বন্ডিংটা না থাকার একটা বড় কারণ হচ্ছে ম্যানেজমেন্ট ওদেরকে ফ্যামিলি বানাইতে পারে নাই। এই জিনিসগুলো নিয়ে প্রচুর কাজ করার অবকাশ আছে। এটাও আমি একটা ভালো ধন্যবাদ দেই যে এটা একটা মৌলিক জায়গা ফাইন্ডিংসে আসছে, এবং এটা স্টিল এটা নিয়ে কাজ করতে হবে, অনেক কাজ করার আছে। আর মাত্র দুটো পয়েন্ট বলবো, যে জেনারেলাইজ করার যে পর্বটা, এই পর্বটায় একটা হচ্ছে নির্বাচকরা প্রত্যক্ষ পরোক্ষভাবে বলছেন যে প্রধান নির্বাচক মারাত্মকভাবে টিম নির্বাচনে হস্তক্ষেপ করতেন। হ্যাঁ, প্রধান নির্বাচকের একটা হস্তক্ষেপ থাকবে, আইডিয়ালি এটা আমরা মানি, কারণ হচ্ছে আলটিমেটলি দলটা তাকেই মাঠে নামাইতে হবে, স্ট্র্যাটেজি তাকেই ঠিক করতে হবে। ফলে উনি বলবেন যে কোন ধরনের খেলোয়াড় কাকে কাকে উনি প্রেফার করেন। কিন্তু উনি যদি প্রত্যেকটা খেলোয়াড়ের ব্যাপারে মতামত দিতে থাকেন, বারবার লিস্ট কাটাকাটি করেন, এটা বিরক্তিকর। এবং ওই যে বললাম যে এই যে তদন্ত কমিটি, তদন্ত কমিটিকে খুব ভয়ে ভয়ে কাজ করতে হয়েছে, একটা বিব্রতকর অবস্থার মধ্যে কাজ করতে হয়েছে, কারণ বেশিরভাগ ক্ষেত্রেই রুট খুঁজতে গেলে চলে আসবে বোর্ড প্রেসিডেন্টের নাম। এই যে প্রধান নির্বাচক বারবার হস্তক্ষেপ করতেছে, আমি যতদূর জানি প্রধান নির্বাচকের চেয়ে বেশি হস্তক্ষেপ করতেন বোর্ড প্রেসিডেন্ট, মানে পাপন ভাই। পাপন ভাই করতেন মূলত সেটা, হাতুড়ি সিং এ বলতো পাপন ভাইকে যে এটা আমার পছন্দ হচ্ছে না, এটা তুমি নির্বাচক কমিটিকে বলো। ফলে এই যে বোর্ড প্রেসিডেন্ট এবং প্রধান নির্বাচকের বারবার হস্তক্ষেপ, বা আমি এটাকে আর একটু জেনারেলাইজ করে হাতুরু সিং এ পাপন ভাই থেকে সরে এসে আমি এটাকে যদি বলি দল নির্বাচনে বোর্ডের হস্তক্ষেপ, এই জিনিসটাও বহুকাল ধরে আমাদের জন্য একটা শনি হয়ে আছে, বহুকাল ধরে। এবং সেইটা হাতুরু সিং আর পাপন ভাইয়ের সময় একদম যাচ্ছে তাই পর্যায়ে গেছে, মানে ওনরাই দল ঠিক করতেন। পাপন ভাই তো দল নিয়ে সরাসরি প্রেসে কথা বলতো, আমরা সাংবাদিকরাও কম যাই না, আমরাও পাপন ভাইয়ের ওই দল ঘোষণার আগেই জিজ্ঞেস করতাম প্রেস কনফারেন্সে, পাপন ভাই এবার টিমে কে কে থাকতেছে, কার থাকা পছন্দ করেন না করেন, উনি গড় গড় করে দল বলে দিতেন, ওনার পছন্দের দল। আচ্ছা বলেন, এরপরে আর নির্বাচকদের গাড়ে কয়টা করে মাথা? তিনটা চারটা করে নিশ্চয়ই না, যে তারা সাহস করে পাপন ভাইয়ের বিমতে একটা দল দিবে। উনি তো হস্তক্ষেপ করেই ফেলেছেন, ভেতরে যদি নাও করেন, প্রেসে যে মুহূর্তে উনি ওনার পছন্দের দলের কথা বলছেন, ওই মুহূর্তে নির্বাচকদের কাজ শেষ। এরকম নির্বাচক কমিটি কাজ করতে পারে না। ফলে আমরা নান্নু ভাইয়ের যতই গালাগালি করি, নান্নু ভাইয়ের ওই টিম আসলে ফাংশনেবলই ছিল না। হ্যাঁ, দৃঢ়তা দেখাইলে ফারুক ভাই মতো সেও হয়তো পদত্যাগ করতে পারতো, সেই দৃঢ়তা সে দেখায় না, সেই জন্য আপনি তার নিন্দা করতে পারেন বা সহানুভূতি জানাইতে পারেন, কিন্তু তার আসলে কোনো দায় ছিল না, কিছু করার ছিল না। বোর্ড প্রেসিডেন্ট এবং কোচ যেখানে এরকম হিংস্র আচরণ করে, এরকম অনধিকার চর্চা করে, সেখানে দল নির্বাচন করবে কিভাবে? এইটারই খুব সম্পূরক একটা ধারা হচ্ছে, যেটা তদন্ত রিপোর্টে বলা হয়েছে, ড্রেসিং রুম এবং টিমের আশেপাশে বোর্ড ডিরেক্টরদের ঘোরাফেরা করা খুব ভালো প্র্যাকটিস না। দেখেন, এই জিনিসটা যতগুলো পয়েন্ট বলতেছে, এগুলো আমাদের ক্লাসিক বৈশিষ্ট্য। আমাদের এমনও হয়েছে যে বোর্ড ডিরেক্টর সরাসরি ড্রেসিং রুমে বসে রীতিমতো ঠিক করে দিচ্ছেন, মানে কোচকে বলতেছেন যে এরপরে অমুক রে ব্যাটিং এ পাঠাও। এরকম ঘটনাও আমাদের দেশে ঘটছে ড্রেসিং রুমে। আমি আপনারা বলি, আমরা যে ফার্স্ট টেস্টটা খেলতে নামছিলাম ইন্ডিয়ার বিপক্ষে, আপনার মনে আছে? ওইটা নিয়ে আমি একবার বিস্তারিত কথা বলছিলাম ওই টেস্টে আমাদের যিনি কোচ ছিলেন সারোয়ার ইমরানের সঙ্গে। সারোয়ার ভাই বলতেছিল যে যখন বাংলাদেশ 400 করে উঠলো, ওই দিন সন্ধ্যায় ড্রেসিং রুম ওয়াজ আউট অফ কন্ট্রোল, এবং ওই যে ড্রেসিং রুম আউট অফ কন্ট্রোল হলো, ওখান থেকে আমরা ম্যাচটা হারাইলাম। আউট অফ কন্ট্রোলটা কি হয়েছিল? ওইখানে খেলোয়াড়দের বসার জায়গা ছিল না ড্রেসিং রুমে। ওই সন্ধ্যায়, ওই বিকালে খেলোয়াড়রা ড্রেসিং রুমে ঠিক মতো বসারও জায়গা পাচ্ছিল না। দুনিয়া সব বোর্ড কর্মকর্তা ড্রেসিং রুমে ঢুকে গেছে, ঢুকে গিয়ে কেউ এর এই পরামর্শ দিচ্ছে, কেউ ও করতেছে, ড্রেসিং রুমে পার্টি লেগে গেছে। সারোয়ার ভাই বলতেছেন যে একটা টেস্ট চলা অবস্থায় দিন দুনিয়ার কোথাও এরকম একটা পরিবেশ হয়, এবং যেখানে খুব কম্পিটিটিভ একটা অবস্থায় চলে গেছি আমরা 400 রান করছি, দ্রুত ইন্ডিয়ার
5-6 উইকেট ফেলে দিচ্ছি, আমরা তো এখন ম্যাচ নিয়ে ভাববো, টাইম পাই না, একদমই টাইম পাই না। এইটা একটা ইন্ডিভিজুয়াল কেস না, এটা দিনের পর দিন চলতেছে। ইভেন বাংলাদেশে কোনো এক কোচ একজন বোর্ড ডিরেক্টরের ড্রেসিং রুম থেকে বের করে দিয়েছিল, পরে সেই কোচের দ্রুত চাকরি চলে গেছিল। এরকম সব ঘটনা ঘটছে। বা খুব ভদ্রভাবে আমাদের কোনো কোনো ক্যাপ্টেন ঠেকানোর চেষ্টা করছেন, যখন ড্রেসিং রুমে এসে বোর্ড ডিরেক্টর অনেক কথা বলার চেষ্টা করতেছেন বা খেলা নিয়ে জ্ঞান দেওয়ার চেষ্টা করতেছেন, তখন কোনো কোনো ক্যাপ্টেন খুব ভদ্রভাবে তারা রিফিউজ করছেন। বোর্ড ডিরেক্টররা অবশ্যই পণ্ডিত মানুষ, ও বোর্ড ডিরেক্টররা তো আসমান থেকে আসেন নাই। আমাদের বোর্ড ডিরেক্টর কারা? আকরাম খান, জালাল ইউনুস, এই মানে টাইপের ফিগার। এরা তো কেউ আকাশ থেকে পড়ে নাই, প্রত্যেকে ক্রিকেট করেই আসছে। এরা টপ লেভেলে ক্রিকেট খেলছে, ক্রিকেট অর্গানাইজার অনেক কাল ধরে। এদের ক্রিকেট বোধ নিয়ে আমি কথা বলতেছি না, কিন্তু হয় কি সাইকোলজিক্যাল প্রবলেমটা হয় কি, বোর্ড ডিরেক্টর তো স্যার, এই জিনিসটা বুঝতে হবে, আপনার ওজনটা আপনাকে বুঝতে হবে। এক হচ্ছে আপনি ভুলভাল বলেন এ ব্যাপারে আমার কোনো সন্দেহ নাই। আমাদের যে বোর্ড ডিরেক্টররা তারা এখনকার ক্রিকেটে গিয়ে টিমরে ভুলভাল ডিরেকশনই দেবে, এটাই স্বাভাবিক। ভুল ঠিক ডিরেকশনটাও ব্যাপার না, ব্যাপার হচ্ছে আপনি যখন ওখানে উপস্থিত থাকেন তখন টিম স্বাভাবিক থাকে না। টিমের যে স্বাভাবিক আচরণ, খেলোয়াড়দের যে স্বাভাবিক আচরণ, আপনারা কিছু জিনিস মানে এটা বাইরে থেকে চিন্তা করা যায় না। আমি টুকটাক ড্রেসিং রুমে ঢুকছি, তো আমি ইন্টারন্যাশনাল ড্রেসিং রুমে ঢুকছি এক সময়, তো সেখানে যে ব্যাপারগুলো হয় সবগুলো শোভন না। শোভন এই অর্থে না, সবগুলো বাপমার সামনে করা যায় না, সবগুলো স্যারের সামনে করা যায় না। বোর্ড ডিরেক্টররা হচ্ছে ওদের বস, মানে ওদের মালিক, বোর্ডের মালিক হচ্ছে বোর্ড ডিরেক্টররা। এখন বোর্ড ডিরেক্টরের সামনে আপনি নিশ্চয়ই একটা তোয়ালে পরে আন্ডারওয়্যার দেখা যাচ্ছে এরকম ভাবে বসে থাকতে পারবেন না, আপনার একটু শোভন হয়ে বসতে হবে। অথচ ওর ওই পরিমাণে রিল্যাক্সই এখন করার কথা, দরকার। ও একটু পরে বোলিং করতে যাবে, ওর একদম হাত পা ছাড়ে দিয়ে পড়ে থাকা দরকার। ও দিন দুনিয়ায় কিচ্ছু নাই, ও যে সোফায় পড়ে আছে, ওই চেয়ারগুলোর পিছনে সোফা আছে বা ভিতরে লকার রুমে সোফা আছে, ও সোফায় যে পড়ে আছে ও কিচ্ছু জানে না, ও শরীর নাই হয়ে গেছে। ওরে ওইভাবেই রেডি করা হয়েছে যে তুমি এরকম খানিকক্ষণ 10 মিনিট থাকবা, একদম রিল্যাক্স হবে, তারপরে পূর্ণ শক্তি নিয়ে উঠে দাঁড়াবা। কিন্তু ও তো এটা পারে না, ওকে জেগে থাকতে হয়, সচেতন থাকতে হয় যে আমার কোথাও বাজে কিছু হচ্ছে কিনা, কাপড় সরে গেল কিনা, স্যাররা এখানে ঘোরাঘুরি করতেছে, এটা তো হয় না। আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনি যখন রিল্যাক্স থাকতে চাইবেন তখন আপনি আজে বাজে কথা বলবেন। আপনারা বন্ধু সার্কেলে মেশেন না নাকি? নিশ্চয়ই মেশেন। আমরা তো বন্ধু সার্কেলে খুব বেশিক্ষণ ভদ্র থাকতে পারি নাই। আমরা যে কি কুৎসিত লেভেলের আলোচনা করতাম, কি কুৎসিত লেভেলের ইঙ্গিত, মিসোজিনিস্ট কথাবার্তা, অমুক তমুক, এগুলো হয়। আবার মেয়েরাও নিশ্চয়ই যখন আড্ডা দেয় ওরাও নিশ্চয়ই মারাত্মক পুরুষ বিদ্বেষী কথাবার্তা বলে। বা মানে পৃথিবীর মানুষের বিনোদনই তো এইটা, পরচর্চা, গীবত করা, আজগুবি কথা বলা, অশ্লীল কথা বলা, এটাই তো বিনোদন, এটাই তো পরস্পরের বন্ডিং তৈরি করে। না, আমি নেগেটিভ গুলারই উৎসাহ দিচ্ছি না, কিন্তু মানুষের বৈশিষ্ট্যই হচ্ছে যে বন্ধু বান্ধব নিয়ে যখন থাকবে, একটা গ্রুপ অফ পিপল রিল্যাক্স করবে, তখন বেফাস কথাবার্তা হবে। এবং একটা জিনিস আপনারা খেয়াল করবেন যে আমরা যারা চাকরি করছি তাদের জীবনের একটা বড় আনন্দ হচ্ছে বসদের নিয়ে রসিকতা করা। যে বসে চুল কম তারে টাকলু বলে বলা, যে বসে একটু খাটো সে বসে একটু বেটে বা বল্টু বলা, এগুলাতে খুব আনন্দ লাগে। আমার একটা কমন টেন্ডেন্সি ছিল, যখন যে পত্রিকায় চাকরি করতাম ওই পত্রিকায় আমার টপ বসরে মামা ডাকা। এখন এই জিনিসটা তো আমি মামার সামনে মানে বসের সামনে ডাকতে পারবো না। এই আমার বসরা অনেকে আমার কন্টেন্ট দেখে, আজকে খবর আছে অলমোস্ট সব বসরে আমি মামা ডাকতাম, সেটা তার অনুপস্থিতিতে। আমি রুমে ঢুকেই প্রথম জিজ্ঞেস করতাম, মামা কই, মামা আসে নাই, মানে হচ্ছে বস আসে নাই। আমি নির্দিষ্ট করে নাম করতেছি না, কিন্তু আমি নিশ্চিত যে 3-4 বসই ধরে ফেলছে যে তাদেরকে মামা ডাকছি। তো যাই হোক, এই যে মামা ডাকা, আমি নিশ্চিত যে ক্রিকেটাররাও এরকম ডিরেক্টরদের নিয়ে এইসব ফাস্ত্রামো করে, সেই জিনিসগুলো করতে পারে না, ফলে ওদের শক্ত হয়ে থাকতে হয়। এই কারণে, এসব কারণে বোর্ড ডিরেক্টররা মানে এরকম বস পদের লোকেরা তাদের ড্রেসিং রুমের আশেপাশে যাওয়া উচিত না, খেলা চলাকালে কোনোভাবেই যাওয়া উচিত না। ওকে, আমরা প্রথম পর্ব মানে যেটা সার্বজনীন পর্ব, ওই রিপোর্টের যে অংশটা এখনো কার্যকর, এখনো এক্সিকিউট করা উচিত ওইখানকার সুপারিশগুলো, সেই অংশটা আলোচনা করে ফেলছি। এটা নিয়ে আমি নিশ্চিত যে ক্রিকেট বোর্ড রিথিঙ্ক করবে ওই রিপোর্টার, ওই অংশটা তারা কোনো বিদ্বেষ বা কোনো হিংসা প্রসূত না হয় ওই অংশটা রিথিঙ্ক করবে। এটা খুব ভালো হবে যদি করা যায়। এবার আমরা একটু রিপোর্টের সেন্সেশনাল অংশে আসি। রিপোর্টের সেন্সেশনাল অংশ কি, রিপোর্ট জুড়ে দুটো পয়েন্ট মানে 3টে পয়েন্ট খুব আসছে। একটা হচ্ছে হাতুরু সিং এর সঙ্গে কোচদের খেলোয়াড়দের দূরত্ব। খেলোয়াড়দের দূরত্বের কথাটা এই রিপোর্টে এড়ায় যাওয়া হয়েছে, বলা হয়েছে যে না, দূরত্ব ছিল না। সেটা আমি আসলে গ্রেস দিয়ে দেখতে চাই। আমার ধারণা এটা তদন্তকারীরা
ঠিক মতো তাদের ব্যাখ্যা দিচ্ছেন বলে আমার মনে হয় না। যাই হোক, সেটা যদি নাও দেয়, তারা কোচদের সঙ্গে হাতুরু সিং এর যে কুৎসিত সম্পর্ক সেটা ওখানে আনছেন, এবং অ্যালান ডোনাল্ডের সঙ্গে তার যে প্রকাশ্যে কথা কাটাকাটি হয়েছে সেটাও উল্লেখ করা হয়েছে। হাতুরু সিং এর নানা ভূমিকা, হাতুরু সিং এর ম্যান ম্যানেজমেন্ট খারাপ, হাতুরু সিং এর খেলোয়াড়রা ভয় পাচ্ছে, হাতুরু সিং এর নাসুমরে পিটাইছে। দেখেন, পিটানোর কথাটা কে ফাঁস করছে সেটাই এখন জরুরি হয়ে গেছে, কিন্তু জরুরি তো যে নাসুমরে সে গায়ে হাত তুলছিল, এটা তো সত্যি এতদিনে বোঝা গেল, এটা আর গুঞ্জন না। মানে হাতুরু সিং এখানে, মানে আমার বোঝা মতে এই রিপোর্ট যদি সত্যি হয়, এবং সত্যি এই পয়েন্টগুলো অবশ্যই সত্যি, আমরা তো আগে থেকে জানতাম, এবং এই রিপোর্টকে আপনি যদি আস্থায় নেন, তাহলে এই রিপোর্টের সবচেয়ে বড় ভিলেন হচ্ছে হাতুরু সিং, সবচেয়ে বড় ভিলেন হচ্ছে হাতুরু সিং। মানে এইরকম একটা তার দানব ক্যারেক্টার মনে হয়েছে এই রিপোর্ট পড়ে, আমার একটা দানব মনে হয়েছে এই রিপোর্টটা পড়ে। যে খেলোয়াড়দের পিটাচ্ছে, সিনিয়র কোচ অ্যালান ডোনাল্ডের মতো মানুষ, পৃথিবীর সর্বজন শ্রদ্ধেয় মানুষ, তারা মানুষের সামনে অপমান করতেছে, তার ভয়ে কোচরা ভাবতেছে চাকরি থাকবে কিনা। বোঝেন অবস্থা, কলকাতায় বসে একজন কোচ বিসিবিতে ফোন দিছে যে আমি কি এই সিরিজের পরে থাকবো, না হলে আমি চাকরি দেখি। মানে সে দেখতেছে তারা যেহেতু হেড কোচ পছন্দ করে না, তার সঙ্গে হেড কোচ কথা বলতেছে না, তার চাকরি থাকবে না। মানে কোচ বিসিবি প্রধানের চেয়ে পাওয়ারফুল, এই রিপোর্ট বলতেছে। এটা একটা ব্যাপার। দ্বিতীয় ব্যাপার হচ্ছে, পুরো রিপোর্ট জুড়ে বহুবার বহুজনের মুখে একটা কথা আসছে যে তামিমের হঠাৎ অবসর, হঠাৎ এই টুর্নামেন্ট না খেলার সিদ্ধান্ত টিমরে প্রচন্ড সাফার করাছে। তার এক্সপেরিয়েন্স মিস করছে টিম, তার ফর্ম মিস করছে, এবং পুরো ব্যাপারটা টিমরে এলোমেলো করে দিছে। টিম ওই তামিমের অবসর নেওয়ার, মানে তামিম খেলবে না এটা জানার আগ পর্যন্ত পাজল ছিল। টিম মানসিক প্রস্তুতি নিতে পারে নাই, ফলে তামিমের অবসরের একটা বিরাট প্রভাব এই টুর্নামেন্টে ছিল। 3 নম্বর পয়েন্ট হচ্ছে সাকিবের হঠাৎ ক্যাপ্টেন্সি। সাকিব নিজেই ওখানে বলছে যে সে এই টিম নিয়ে কোনো প্রস্তুতি নেওয়ার সুযোগ পায় নাই, এবং সে উল্লেখ করছে সে তামিমের নামে অভিযোগ করছে, ওগুলারে আমি আলাদা দেখতে চাই, কিন্তু সে বলছে যে এইসব টার্ময়েলের কারণে টিম গোছানো যায় নাই। মানে দেখেন, তাহলে পয়েন্ট দাঁড়ালো, এবার আমরা সেন্সেশনাল পয়েন্টে চলে আসছি। 3টা। 1 নম্বর হচ্ছে হাতুরু সিং এর দানব হওয়া, 2 নম্বর হচ্ছে তামিমের অনুপস্থিতি, এবং 3 নম্বর হচ্ছে সাকিবের হঠাৎ সারপ্রাইজিংলি দায়িত্ব পাওয়া। এই 3টা ঘটনা কিভাবে ঘটলো? এই 3টা ঘটনার পেছনে একটা লোক, সেটা হচ্ছে নাজমুল হাসান পাপন, যেটা এই রিপোর্টে আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ হওয়ার কথা ছিল। এটা যদি একটা ফেয়ার রিপোর্ট হতো, এটা যদি বিসিবি সংশ্লিষ্ট বাদে কোনো একটা কমিটি, তদন্ত কমিটি তদন্ত করতো, তাহলে আমি দেখতাম যে পেছনে রুট খোঁজার একটা ব্যাপার ঘটছে, যেখানে বলা হয়েছে যে এই ঘটনাগুলো কেন ঘটছে। এই যে 3টা ঘটনা, এই যে হাতুরু সিং কেন দানব হয়ে উঠলো, তামিম কেন হঠাৎ করে খেলতে অস্বীকার করলো, সাকিব কেন হঠাৎ করে অপ্রস্তুত অবস্থায় দায়িত্ব পালন করলো, এবং সাকিব তামিম কেন মুখোমুখি এরকম হলো যে পরস্পরের বিপক্ষে ইন্টারভিউ দেওয়া শুরু করলো, এই পুরো ব্যাপারটার জন্য একটা লোক দায়ী, তিনি হচ্ছেন নাজমুল হাসান পাপন। এটার জন্য আমার একদমই তদন্ত করার দরকার নেই বা গোয়েন্দা হওয়ার দরকার নেই, ওই সময় পত্র পত্রিকা পড়লে আপনি বুঝতে পারবেন যে আমি কেন কথাটা বলতেছি। প্রথমত, হাতুরু সিং একে দানব বানাইছে পাপন ভাই, সে ব্যাপারে তো কারণ নিশ্চয়ই কোনো সন্দেহ নাই। যদি সন্দেহ থাকে তাহলে নিজেকে এই কোশ্চেনটা করেন যে এই তদন্ত রিপোর্ট সেই 2023 বিশ্বকাপের পরে পাপন ভাইয়ের হাতে গেছে, পাপন ভাই তো সেই অনুযায়ী কোনো ব্যবস্থা নেয় নাই, হাতুরু সিং এর এগেনস্টে একটা শোকজ লেটারও ইউজ করে নাই। মানে যেখানে এরকম একটা রিপোর্ট আসার পরে ইমিডিয়েটলি ওই কোচটা স্যাক করা উচিত এবং পানিশমেন্ট সহ, সেটা তো করা হয় না। তার একটা শোকজ লেটারও দেওয়া হয় না, ইভেন তারে একটা যে শৃঙ্খলা কমিটির মুখোমুখি করা হবে সেটাও করা হয় না। মানে সেই দানব ক্রিয়েট করে রাখতে চাইছে। ফলে হাতুরু সিং এর দানব বানানোর ক্ষেত্রে পাপন ভাইয়ের অবদান এইটা আলাদা কোনো গবেষণার দাবি রাখে না, এটা এমনিই বোঝা যায়। এবার হচ্ছে সাকিব তামিমরে মুখোমুখি করা, তামিম টিমে না থাকা, এবং সাকিবের সারপ্রাইজিংলি দায়িত্ব পাওয়া, এই পুরো ঘটনাগুলো একটা সুতোতে গাঁথা। সেটা হচ্ছে পাপন ভাই চাইছে যে টিমটা হাতুরু সিং এর আজ্ঞাবহ একটা টিম হোক এবং তার কথা মতো চলুক। সেখানে সে কাউরে থ্রেট মনে করছে, কাউরে মনে করছে রাষ্ট্রের বেশি ঘনিষ্ঠ, কাউরে মনে করছে আমার কথা মতো চলে না, কাউরে মনে করছে যে এই ব্যাপারটা এইভাবে চললে ভালো। ফলে সে এদের ভিতরে এই ব্যাপারটা তৈরি করছে। এই ব্যাপারটা কিভাবে তৈরি করছে আপনারা একটু রিকল করেন। ধরেন তামিমরে প্রথমে বলা হয়েছে যে তোমার মিডল অর্ডারে খেলতে হবে, রাত 3টায় ফোন দিয়ে তামিমরে বলা হয়েছে তোমার মিডল অর্ডারে খেলতে হবে। তামিম তখন ন্যাশনাল টিমের ক্যাপ্টেন। তামিম তার জীবনে, মানে আমরা তামিমরে যখন থেকে চিনি, তামিমের বয়স যখন 14 বছর, তখন থেকে আমরা তামিমরে চিনি, সেই তামিম কোনোদিন পুরনো বলে কোথাও খেলছে বলে আমি মনে করতে পারি না। একটা দুটো ম্যাচ খেলতে পারে, তামিম জেনুইন নতুন বলের খেলোয়াড়। তাকে আপনি রাত 3টায় ফোন দিয়ে বলতেছেন যে তোমার মিডল অর্ডারে খেলতে হবে, এটা কোচ ক্যাপ্টেন ভাবতেছে। তোমার কোচ ক্যাপ্টেন ভাবলে তো কোচ ক্যাপ্টেন বলবে,
ক্যাপ্টেন তো আছে, সাকিব তো আছে, সাকিব তো বলবে তারে। আপনি বোর্ড প্রেসিডেন্ট, আপনি রাতের বেলায় ফোন দিয়ে এটা কেন বলেন? আপনি কেন বলেন যে তোমাকে কোচ পছন্দ করতেছে না, তুমি নেক্সট সিরিজটা খেলো না, ওই যে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজটা? অথচ ক্যাপ্টেন তারে আগে থেকে বলে রাখছে যে হ্যাঁ তুমি ওই সিরিজটা খেলবা, ওই সিরিজে সবগুলো ম্যাচ না পারলেও তোমার শরীরের অবস্থা যাই থাক অন্তত 2টা ম্যাচ খেলো, আমাদের এটা প্রস্তুতির জন্য দরকার। মানে সাকিব তামিম সম্পর্কটা কিন্তু এত স্ট্রেন্ট ছিল না ওই সময় পর্যন্ত। ওই সময় পাপন ভাই কি করলো, পরিকল্পিতভাবে এই প্রেসে বললো যে সাকিব তামিম একজন আরেকজনের সঙ্গে কথা বলে না। আচ্ছা, কথা বলে নাকি আজকে থেকে? আজ থেকে 5-6 বছর আগে থেকে তারা পরস্পরের সঙ্গে কথা বলে না। কই এরকম বাজে পরিস্থিতি তো হয় নাই যে একজন আরেকজনের নিয়ে সাক্ষাৎকার দিচ্ছে, বিসিবি জেনেও সাক্ষাৎকারে উৎসাহ দিচ্ছে, এরকম তো হয় নাই। পুরো ব্যাপারটা প্রকাশ্যে এনে একটা জল ঘোলা করে ফেললো পাপন ভাই। সে একবার সাকিবের নামে বলে, একবার তামিমের নামে বলে, স্পেশালি তামিমের নামে। তামিম রিটায়ার করে ফেললো, তামিম মেন্টালি এখান থেকে সরে গেল। এবং তামিমের মধ্যে কয়েকবার করে চেষ্টা করছে বোর্ডের সঙ্গে কমিউনিকেট করে, যেগুলো রিপোর্টে আসছে যে পরিস্থিতি স্বাভাবিক করা যায় কিনা। বোর্ডের অলমোস্ট কেউ তারে কোঅপারেট করে নাই। তদন্ত কমিটি এত বড় সিরিয়াস কথা লিখছে, সাহস করে লিখছে, এই জন্য বিশেষ ধন্যবাদ তদন্ত কমিটিকে, যে এটা যে বোর্ডের কোনো কোঅপারেশন সে পায় নাই এটা সে লিখছে। এবং তামিম সবসময় নিজের নেগলেক্টেড মনে করছে, আরে তারে নিয়ে টিমের সাপোর্ট স্টাফরা পর্যন্ত, মানে পিয়নরা পর্যন্ত হাসাহাসি করছে, জুনিয়র খেলোয়াড়রা পর্যন্ত হাসাহাসি করছে তামিমরে নিয়ে। কি ভয়ঙ্কর একটা অবস্থা! একজন ক্যাপ্টেন তারই ড্রেসিং রুমে এরকম অনাকাঙ্ক্ষিত বানায় ফেলছেন আপনি, যে তারে নিয়ে এরা হাসাহাসি করতেছে, তারে নিয়ে এরা প্রকাশ্যে কথা বলতেছে। কি ডিজাস্টারাস একটা অবস্থা, কি ডিজাস্টারাস একটা অবস্থা! সে স্বাভাবিকভাবে এখানে আর টিকতে পারতেছিল না। তারপরে সে চেষ্টা করছে, সে বলছে যে সে 5বার সাকিবের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে, সাকিবের সঙ্গে পরিস্থিতি স্বাভাবিক করতে চেয়েছে, হয় নাই সেটা। সে বোর্ডের কোঅপারেশন চাইছে, বোর্ডের সঙ্গে আলাদা করে বসতে চাইছে যারা এই ব্যাপারগুলো নিয়ন্ত্রণ করেন তাদের সঙ্গে, কোনো কোঅপারেশন পায় নাই। শেষ পর্যন্ত সে হতাশ হয়ে রিটায়ার করছে। তখন আবার নাটকটা কি হয়েছে দেখেন, মাশরাফি তামিমরে নিয়ে চলে গেছে প্রাইম মিনিস্টারের কাছে। প্রাইম মিনিস্টার তারে বলছে যে তুমি না খেলো। এখন ভাই ধরের উপরে যে বললাম যে মাথা তো একটা, তামিম স্বাভাবিকভাবে প্রাইম মিনিস্টারের কথা মেনে ওভারটার্ন করছে, যেটাকে আমরা সোশ্যাল মিডিয়ায় নাটক বানাইছি। যারা যারা এখানে নাটক লিখতেছেন তারা ওই সালটায় ফিরে যান, ওই সময়টা ফিরে যান। তাদের কাউরে প্রাইম মিনিস্টার লাগবে না, কোনো থানার ওসি ডেকে যদি বলে যে তুমি কালকে হনুলুলু বাস্কেটবল টিমে খেলবা, আপনাদের কার কার সাহস ছিল যে ব্যাপারটা অস্বীকার করবেন, সিদ্ধান্ত ওভারটার্ন করেই করবেন না? তামিমরে নাটকবাজ বলার আগে সাহসটা ভাবে দেখেন। হ্যাঁ, তামিম পরে কিছু কাজ করছে 5ই আগস্টের পরে যেগুলো শোভন না, যেগুলো আসলে আমার মনে হয়েছে যে তামিম আসলে টু মাচ নিজের নিয়ে কনসার্ন, এইটা শোভন না, এই অংশটার সঙ্গে আমি একমত। কিন্তু ওইটারে আমি ড্রামা বলি না। ওইটা আসলে মানে কে না করবে, না করার মতো অবস্থায় কে থাকে? ওই পিএম অফিসে ডেকে যদি পিএম নিজে বলে যে তোমার খেলতে হবে, সবাই খেলতে হবে। ওই সুমন ভাইরে বললে সুমন ভাইও খেলতো, ইভেন লিপু ভাইরে বললে লিপু ভাইও খেলতো। লিপু ভাইয়ের বয়স বোধহয় 80 হয়ে গেল, তারপর লিপু ভাই খেলতে হতো। এইটাই পৃথিবী। তো যাই হোক, এইরকম সব ঘটনা, এবং সেটা এখানেও পাপন ভাই গিয়ে হাজির হয়েছে সেই বৈঠকে। মানে এইরকম বাজে আজে বাজে ঘটনা, শেষ পর্যন্ত তামিমের বাধ্য হয়ে সরে যেতে হয়েছে, সাকিবের বাধ্য হয়ে ক্যাপ্টেন্সি করতে হয়েছে। মানে এই যে পুরো চ্যাপ্টারটা, এই হাতুরু সিং এর দানব থেকে শুরু করে তামিম সাকিব বিরোধ এবং এই নোংরামি, এই পুরো ব্যাপারটার পিছনে একটা লোকের দায়। আমি তদন্ত কমিটির যারা সদস্য, তারা যদি কেউ এই কন্টেন্ট কোনো কারণে শোনেন, আমি আপনাদের দোষ দিচ্ছি না। আপনারা যা করছেন, যে রিপোর্ট আমি পড়ছি, আমি সারপ্রাইজ হয়েছি। আপনারা ওরকম একটা সময় এত সুন্দর একটা রিপোর্ট লিখছেন এবং অনেকগুলো জিনিস বিটুইন দ্য লাইন লিখছেন। যেমন ওই যে টিমে কোচ খুব হস্তক্ষেপ করে, ওখানে লাইনটা এমনভাবে লেখা হয়েছে বোঝা যাচ্ছে যে এখানে বোর্ড প্রেসিডেন্টের হস্তক্ষেপ আছে। ফলে আপনাদের কারেজের আমি প্রশংসা করি। তবে আমার মনে হয় আপনারা একটু সুপারিশ অংশে অন্তত বলতে পারতেন যে এই ঘটনাগুলো কেন ঘটলো, এটা রুট আরো পেছনে, এটা তদন্ত করার জন্য আরেকটা কমিটিকে দায়িত্ব দেওয়ার সুপারিশ করলাম আমরা। তাতে অন্তত আপনারা ইতিহাসের কাছে আরেকটু পরিষ্কার থাকতেন। যাই হোক, আমার মনে হয় রিপোর্টটা কি বলতে চাই সেটা আমি কি বুঝছি সেটা মনে হয় আমি বুঝাইতে পারছি। জানি না বুঝাইতে পারছি কিনা, আমি এই জটিল আলোচনা করতে চাই না কখনো। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে রিপোর্ট নিয়ে যে সুপারফিশিয়াল এবং সেন্সেশনাল যে আলাপগুলো হচ্ছে চারিদিকে, এইগুলো আসলে রিপোর্টের মূল যে তাৎপর্য সেটাকে একটু ম্লান করে দিচ্ছে। এই জন্য রিপোর্টটা নিয়ে এতগুলো কথা বললাম। আমার মনে হয় না এ পর্যন্ত কেউ আসছেন এতখানি কন্টেন্ট শুনে। তারপরে যদি কারোর মনে হয় যে ফেয়ারলি রিপোর্টটা বুঝতে পারছেন, সেটাই আমার সার্থকতা। সবাইকে অনেক ধন্যবাদ, অনেক ভালো থাকবেন।